হ্যালো, আজ আমরা এসেছি নর্থ ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। এটি স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম নামেও পরিচিত। এটির অবস্থান হল ওয়াশিংটন ডিউলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে স্যান্টলিতে। এখানে হিউজ কালেকশন আছে হিস্টোরিক এয়ারক্রাফট অ্যান্ড স্পেস ক্রাফটের, যার ভেতরে অন্যতম হল বোয়িং 367, 380, which is the prototype for the popular Boeing 707 aircraft, and Enola Gay, যেটিতে করে জাপানের হিরোশিমাতে অ্যাটমিক বম্ব ড্রপ করা হয়েছিল। এটি প্রায় 17 একর এরিয়া জুড়ে অবস্থিত এবং এই এক্সিবিশন সেন্টারটি দুটি হ্যাঙ্গারে ডিভাইডেড। বোয়িং অ্যাভিয়েশন হ্যাঙ্গারটি 27,286.3 মিটার স্কোয়ার এবং স্পেস হ্যাঙ্গারটি 4,930.1 মিটার স্কোয়ার এরিয়া জুড়ে অবস্থিত। এই হিউজ প্রজেক্টটি তৈরি হতে সময় লেগেছিল 15 ইয়ার্স এবং এতে ডোনেশন লেগেছিল $65 মিলিয়ন। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফিজ লাগে না, কিন্তু পুরো এরিয়াটা এত বড় যে একদিনে ঘুরে দেখা হয়তো ক্লান্তিকর। তাই আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র হাফ অফ দ্য এয়ার মিউজিয়াম শেয়ার করব, বাকি অর্ধেক এবং স্পেস মিউজিয়াম আমি অন্য কোনো দিন অন্য আরেকটি ব্লগে আপনাদের দেখাবো। জানেন, পুরো মিউজিয়ামটাকেই সাজানো হয়েছে নিচে বেসমেন্টে এবং এয়ার অ্যান্ড স্পেস রিলেটেড এক্সপিরিয়েন্স করার জন্য এখানে একটি আইম্যাক্স সেন্টারও আছে। বিমানকে দেখুন, প্লেন দেখে এতটাই এক্সাইটেড যে আমাদের হাত ছেড়ে নিজেই একা একা চলে যাচ্ছে। এখানে আমি আগেও এসেছি, কিন্তু সব কিছু ভালোভাবে বুঝে দেখতে গেলে আমার মনে হয় একটা দিন যথেষ্ট নয়। ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মলেও একটি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম সেন্টার আছে, কিন্তু স্যান্টলিতে ডিউলস এয়ারপোর্টের সামনে যে সেন্টারটি সেটি অনেকটাই বড়। এখন আমরা যেটাতে ঘুরছি এটাই সেটা। এখন আমরা লাইন দিয়েছি ককপিটে বসে মক পাইলটের এক্সপিরিয়েন্স করব বলে। এটাও ফ্রি, এখানেও কোনো এন্ট্রি চার্জেস নেই, জাস্ট একবার প্লেন চালানোর এক্সপিরিয়েন্স। এই আমাদের চান্স চলে এসছে, এবারে দেখি একটু প্লেন চালিয়ে। ককপিটে বসে দেখি পাইলটরা কেমনভাবে বসে, কি করে। Get into plane, get into the plane. যাও এদিকে যা, ওটাতে যাও। ওটা ঘোড়া, ওটাকে। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, শুধু স্টিয়ারিং ঘোরানো ছাড়া। হ্যাঁ, টানো ওটাকে, টানো একটু সামনের দিকে, টানো পেছনে করো। হ্যাঁ, ফ্লিপটা হচ্ছে, ঘোরাও। হ্যাঁ, ফ্ল্যাপটা হচ্ছে, দেখেছো? হ্যাঁ, এদিকে তাকাও, দুজনেই তাকা, ছেচু খালি করছে। না ঠিক আছে, আমি নেবো না, ছেড়ে দাও। আমি নেবো না, তোমরা নিয়েছো। ওকে, ছেলেটা আয়, চল আয়, কাম নিয়েছি ওকে নিয়েছি। চলো। সামনে দেখছেন লকহিড SR-71 ব্ল্যাকবার্ড। এটি অপারেট করত নাসা অ্যান্ড ইউএস এয়ারফোর্স। ম্যানুফ্যাকচারার লকহিড কর্পোরেশন, হুইচ ইজ আ ইউএস অ্যারোস্পেস কোম্পানি। এটি ছিল একটি হিস্টোরিক এয়ারক্রাফট, কেননা এটি ছিল হাইয়েস্ট ইন স্পিড, হুইচ ইজ 3,500 কিলোমিটার পার আওয়ার। এটি ছিল অ্যাকুরেট এবং হাই অ্যালটিটিউড, হুইচ ইজ 80,000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল এটা ট্রাভেল করতে পারত। 1964 থেকে 1998 ছিল এটির রাজত্বকাল। সে সময় অন্যান্য এনিমি কান্ট্রিগুলো টেরিফাইড ছিল ব্ল্যাক বার্ডের নামে। এটি ফাস্টেস্ট অ্যান্ড হাইয়েস্ট প্লেন ইন দ্য হিস্ট্রি। এটি স্পেস এজ লেভেল অবধি ফ্লাই করতে পারত এবং কোনো রাডার সিস্টেম একে ডিটেক্ট করতে পারত না। তাই এটি আমেরিকার স্পাই প্লেন হিসাবে ইউজ করা হতো।
এবার দেখছেন বেল AH-1F কোবরা হেলিকপ্টার। এটি একটি রিমার্কেবল হেলিকপ্টার, কারণ এটি সিঙ্গেল ইঞ্জিন অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টার হিসাবে ব্যবহার করা হতো। এটি ডেভেলপ করেছিল আমেরিকান রোটরক্রাফট ম্যানুফ্যাকচারার বেল হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি ইউএস মারিন অ্যান্ড মিলিটারি সার্ভিসে ইউজ হতো। এটি এয়ার টু এয়ার অ্যান্ড এয়ার টু ফিল্ড কমব্যাট অপারেশনেও ইউজ হতো। এটিতে মিসাইল লাগানো থাকতো এবং এটি মিসাইল ক্যারিও করতো দূর দূরান্তে যুদ্ধ করতে যাওয়ার জন্য। এবং এর একটি উল্লেখযোগ্য ইউজ হচ্ছে ভিয়েতনাম ওয়ার, যেখানে এটা এক্সটেন্সিভলি ইউজ করা হয়েছিল। তাছাড়াও ডেজার্ট স্টর্ম অপারেশনেও এটার ব্যবহার শোনা যায়। BELLUH তারপর এখন দেখছেন বোয়িং CH-46EC নাইট। এটি ফ্রগ নামেও পরিচিত এর অ্যাম্ফিবিয়ান লাইক অ্যাপিয়ারেন্সের জন্য। ইউএস মিলিটারি কর্পোরেশন এটি 4 দশকেরও বেশি সময় ধরে ইউজ করেছিলেন অ্যাজ অ্যান অ্যাসাল্ট হেলিকপ্টার। এটি মেরিনস ফার্স্ট টারবাইন পাওয়ার্ড অ্যাসাল্ট হেলিকপ্টার ছিল, যেটি সাউথ ভিয়েতনামের চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে খুব ভালো শ্যুট করেছিল। এখন দেখছেন সিকোর স্কাই JRS-1 এই অ্যাম্ফিবিয়াস সিপ্লেনটি। এটি একমাত্র একটা এয়ারক্রাফট এই মিউজিয়ামে, যেটি ডিসেম্বর 7, 1941 পার্ল হারবার হাওয়াইয়ে ছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপানিজরা যখন ইউএসের পার্ল হারবারে অ্যাটাক করেছিল, তখন ইউএসের অনেক যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেছিল। খুব অল্পই সুরক্ষিত ছিল, তার মধ্যে এটি একটি। হাওয়াইয়ের ইউএসের নাভাল বেস ছিল। ইউএসের সব ব্যাটলশিপ, ওয়ারক্রাফট সব রাখা ছিল সেখানেই। জাপান ইউএসকে ডিস্ট্রয় করার জন্য হাওয়াইয়ের এই নাভাল বেসটিকে সারপ্রাইজিংলি অ্যাটাক করে 1941-এর 7 ডিসেম্বর। ডেসক্রিপশনে যে প্লেনটা দেওয়া আছে এটা সেটাই। এটা হলো নর্থ আমেরিকান F-100D সুপার সার্ভ। এটি হলো ফার্স্ট ফাইটার প্লেন যেটি সুপারসনিক স্পিডে ট্রাভেল করতে পারত। এটি ডেভেলপ করা হয়েছিল F-86 থেকে এবং ফার্স্ট ফ্লাই করে 1953-তে। F-100D, the fighter bomber version, was used widely during the Vietnam War. এতে 4টে 20 mm এর ক্যানন ছিল এনলার্জড ফিন আর ছিল রাডার সিস্টেম। এখন যেটি দেখছেন ব্লু কালারের ইউএস নেভি ব্লু অ্যাঞ্জেলস, এটি হলো FA-18C হর্নেট। এটি একটি কমব্যাট জেট যেটি অল ওয়েদার, মাল্টি রোল, ক্যারিয়ার ক্যাপাবল নেভি অ্যান্ড মেরিন জেট। এখন দেখছেন গ্রুম্যান F-14D টমক্যাট। এটি একটি সুপারসনিক জেট যেটি ডিজাইন করা হয়েছিল লং রেঞ্জ এয়ার টু এয়ার M54 ফোনিক্স মিসাইলের জন্য। এর প্রাইমারি মিশন ছিল প্রিসিশন স্ট্রাইক এগেইনস্ট দ্য গ্রাউন্ড টার্গেট।
হ্যাঁ, এটি গ্রুম্যান EA-6B প্রলার। এটি ফার্স্ট ইউএস মিলিটারি এয়ারক্রাফট যেটি ইউজ করা হতো জ্যামিংয়ের জন্য। এনিমি এয়ারক্রাফটের র্যাডার অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমকে ডিস্ট্রয় করার জন্য এটি ইউজ করা হতো। এই প্লেনটির সামনে যে বেরিয়ে থাকা ছুঁচলো অংশটি দেখা যাচ্ছে, ওটি ইউজ হতো এয়ারে পেট্রোল বা ডিজেল ভরার জন্য। সামনে লকহিড মার্টিন X-35B জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্লেন। এটিও একটি সুপারসনিক মাল্টি রোল ফাইটার। As per the description in the board, it is Sparrow 2 missile. সামনে দেখছেন গ্রুম্যান A-6E ইন্ট্রুডার। এটি ব্যবহার করা হয়েছিল কোরিয়ান ওয়ারে। এই যে এখানে যে বিশাল সাইজের প্লেনটি দেখছেন, এটি হলো লকহিড T-33A শুটিং স্টার। এটি হলো ম্যাকডনেল F-4S ফ্যান্টম 2, যেটি ইউএস নেভি ইউজ করত। এটি হলো রাশিয়ার সেই বিখ্যাত মিগ সিরিজ MiG-21 ফিশবেট সি। এই MiG-21 এটি সোভিয়েত ইউনিয়নের ফার্স্ট মডার্ন অ্যান্ড সেকেন্ড জেনারেশন জেট ফাইটার ছিল। জেনারেল অ্যাটমিক MQ-1L প্রিডেটর। এটি একটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট যেটি আকাশে 24 আওয়ার্স অবধি স্টে করতে পারত। এর ইনফ্রারেড অ্যান্ড হাই রিজলিউশন ক্যামেরা মাইনর গ্রাউন্ড অ্যাক্টিভিটিও ভালোভাবে মনিটর করতে পারত। স্যাটেলাইটের ডেটা লিঙ্ক এটিকে গ্লোবের অপর দিক থেকেও পাইলটকে অপারেট করার জন্য হেল্প করত। Bell X-1. This is the fast airplane to fly faster than the speed of sound. এবারে এখানে যেসব প্লেনগুলি দেখবেন, এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা ইউজ করেছিল। ওপরে এই যে ঝুলন্ত প্লেনটি দেখতে পাচ্ছেন, সেটি ছিল সেই সময়ের ওয়ার্ল্ড ওয়ার 2 এর জার্মানির তরফ থেকে পাইলটবিহীন প্লেন। নিচে সামনে এখন যে প্লেনটি দেখা যাচ্ছে সেটি হলো ডর্নিয়ার Do-335। এটি ছিল হেভি ফাইটার বিল্ট বাই ডর্নিয়ার for the Germany during World War II. Dornier Do-335 was the fastest propeller plane in the World War II. This was unique in having a tractive propeller in its nose and a pushing motor behind its cockpit. This push and pull technology at that time was totally new. It had a maximum sustained speed of 665 km per hour, increasing to 765 km per hour with its emergency boost.
এর দুটো মডেল ছিল, A1 and A6. The second one, a two-seater night fighter. Only 28 were completed before the end of World War II. বলার অপেক্ষা রাখে না, এটি ছিল সেই সময়ের রিমার্কেবল ফাস্টেস্ট প্রপেলার প্লেন। এখানে এত প্লেন আছে, সবগুলো একদিনে যেমন দেখানো অসম্ভব ব্যাপার, একটি ব্লগে হয়তো সবগুলো কভার করা যাবে না এবং সবগুলো বোঝানোও হয়তো সম্ভব না। আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, যদি আপনাদের মনে হয় ইন্টারেস্টিং, আপনাদের যদি ভালো লাগে, আপনারা একটু পড়ে দেখে নিতে পারেন। এখানে আরও অনেক আছে, যেমন একদম স্টার্টিংয়ে যখন প্লেনগুলো শুরু হয়েছিল বানানো, তখন কেমন ছিল, তখন কিভাবে আস্তে আস্তে ইভলিউশন হয়েছে, সেটারও একটা সিরিজ এখানে আছে। আমি ভাবছি অন্য একটা ব্লগে আপনাদের সেটা করে দেখাবো। এই এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামটি স্যান্টলির একটি জনপ্রিয় জায়গা। প্রতি বছর মিলিয়নস অফ ভিজিটার্স আসে এটি দেখতে। Zunker Zu-52-3M is a transport aircraft that was designed and manufactured by German aviation company Zunkers. Developed in 1930, and the primary production model, the first production model name was Zu-52-3M, was principally operated as a 17-seat airliner or utility transport aircraft by various civil operators during 1930s. Following the rise of Nazi Germany, thousands of Zu-52 were procured as a staple military transport of the nation. In World War II, troops and cargoes transporter হিসাবেও এটি ব্যবহার করা হয়েছিল। এই যে এখানে সেই বিখ্যাত বোয়িং 367-80, যেটি আজকের প্লেনের প্রোটোটাইপ। আজকে আমরা যেগুলোতে দূর দূরান্তে ট্রাভেল করে থাকি, সেই প্লেনেরই প্রোটোটাইপ এটা। Boeing 307 Stratoliner, the first airliner with a pressurized fuselage. It could carry 33 passengers in great comfort and cruise at 20,000 feet above the sea level, while maintaining a cabin pressure of 8,000 feet. This enabled the Stratoliner to fly above the most bad weather, thereby providing a faster and smoother ride. আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আপনাদের সবার সাথে নিশ্চয়ই পরের আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকবেন।